আমার অডিও ভিডিও Good morning, পুরোটাই ma'am. ক্লিয়ার আছে তো? Good গুড morning. মর্নিং। Good morning, ma'am. Good morning. Good morning, ma'am. গুড মর্নিং। গুড মর্নিং। আমার অডিও ভিডিও পুরোটাই ক্লিয়ার আমার অ্যাকচুয়ালি ওই ম্যাম ওই আমার একটা প্রশ্ন ছিল, আপনার বলা হয়নি, একটু কথা বলতাম আর কি। বলুন কি ব্যাপারে? ম্যাম আমার ওই ওয়েট হাইট বলুন। মানে হাইট অনুযায়ী ওয়েটটা মানে কম, প্রায় 8 থেকে 10 কেজি। এনার্জি লেভেল বা অন্যান্য কাজের ক্ষেত্রে হাইট অনুযায়ী ওয়েটটা কম। আচ্ছা ঠিক আছে, আমরা 8 কেজি কম। প্রোটিনের চ্যাপ্টার পড়বো। ঠিক আছে, তো আচ্ছা কোনো অসুবিধা নেই। প্রোটিনের চাহিদাটা আর কি পূরণ করতে হবে আগে। আমরা যখন প্রোটিনের চ্যাপ্টার পড়বো আমরা বুঝতে পারবো যে ঠিক কি কিভাবে আমরা প্রোটিনের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারি। মেজরলি আমাদের যদি ইনিশিয়াল পিরিয়ডে কোনো ডিজিজ নেই এরকম একটা অবস্থায় যদি হাইট অনুযায়ী ওয়েটটা কম থাকে তাহলে প্রোটিনের ওপরে জোর দিতে হয়। ঠিক আছে, তো প্রোটিন এবার কি সেখানে কি অনেকটাই সোর্সেস ডিফারেন্স, আমার এনার্জি লেভেল বা এনার্জি লেভেল ঠিক আছে তাই তো? এনার্জি লেভেল কিন্তু ওয়েটটা অনেকটাই কম, কোনো মতেই গেইন করতে পারছি না। আচ্ছা, এনার্জি লেভেলে কোনো কোনো সমস্যা নেই সমস্যা তো? আসছে না, ওয়েটটা কম এটাই বললেন তো? হ্যাঁ 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 মানে ম্যাম। আপনার কথাটা না মাঝে মাঝে কেটে কেটে আসছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এনার্জি লেভেল যদি ভালো থাকে প্রবলেম কিছু নেই। আপনার বিএমআই কত রয়েছে? বিএমআইটা অ্যাকচুয়ালি ম্যাম ওটা আমি ক্যালকুলেট ঠিকঠাক করতে পারিনি, সেখানে করতে পারিনি বলে আপনাকে বলতে পারিনি। আগে বিএমআইটা বিএমআইটা করতে হবে। আহ, হ্যাঁ, বিএমআইটা আগে করে নিন। বিএমআই করলে আপনি আরো একটু বেটার আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, তাছাড়াও আমাদের প্রোটিনের উপরে জোর দিতেই হয় অবশ্যই। তো কিভাবে সেটা করবো সেটা আমরা প্রোটিনের চ্যাপ্টারে আরো ভালোভাবে বুঝতে পারবো, কিন্তু আপাতত আপনি বিএমআইটা আগে ক্যালকুলেট করে রাখুন। ঠিক আছে, তাহলে আমরা প্রোটিনের ম্যাম চ্যাপ্টারটা ওই পরেই ক্লাসটা আমি অ্যাকচুয়ালি মিস্টেক করে গেছি, পরে শুনছিলাম বিএমআই কিভাবে ক্যালকুলেট হুম করতে হবে একবার রিপিট করে দেন তাহলে একটু ভালো হয়। আমি ক্লাসগুলো শুনছিলাম। ঠিক আছে, ক্লাসের পরে আমরা করবো। ঠিক আছে, ওটা ক্লাসের পরে একবার বলে দেবো ঠিক আছে বিএমআই ঠিক আছে। ম্যাম ক্যালকুলেশনটা। আমাদের যে 2 তারিখে ক্লাস হয়নি, কিন্তু 2 তারিখের কবে? ওইটা দেওয়া আছে, ওই যে কি প্রফেশনাল বলছেন? স্কিল হ্যাঁ ভিডিও হ্যাঁ, ওখানে দেওয়া আছে, ওখানে বলছি এটা লিস্টে। বুঝলাম না। মানে আমাদের যে ওখানে ক্লাস 2 তারিখে ক্লাসটা মানে হয়নি, শেষ ক্লাস হওয়ার যে লিঙ্ক দেওয়া আছে। 2 তারিখে তো ক্লাস হয়েছিল, না, 3 প্রফেশনাল তারিখে স্কিল হয়েছে ম্যাম। ডেভেলপমেন্ট। ইয়েস ম্যাম, আমরা 3 তারিখ। এটা আমাদের না, আমাদের 3 তারিখে হয়েছে। 2 তারিখে আমরা প্রফেশনাল হিউম্যান তিন তারিখে হয়েছিল ডেভেলপমেন্ট প্রফেশনাল। আমরা করেছি, ক্লাসটা আমরা অ্যাটেন্ড করেছি। হ্যাঁ সেটাই বলছি, মানে 2 তারিখে হয়েছিল। আপনাদের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট মঙ্গলবার থাকে, এবং ব্যাপারটা হচ্ছে সেটা সব মঙ্গলবারে হয় না। যেহেতু স্যার ক্লাস নেন, তো সব মঙ্গলবারে উনি ফ্রি থাকেন যে সেই রকম তো হয় না। যেই সপ্তাহগুলোতে উনি ফ্রি থাকেন সেই দিনকে ওই ক্লাসটা কন্ডাক্ট করা হয়। ঠিক আছে, সেই কারণে প্রফেশনাল স্কিল আচ্ছা। ডেভেলপমেন্ট কিন্তু এভরি উইকের জন্য নয়। যে উইকে স্যার ফ্রি থাকছেন সেই উইকে উনি কন্ডাক্ট করছেন, এবং শুধু ওটা মঙ্গলবারই হয়। মঙ্গলবার থেকে যদি আলাদা কোনো দিনে যদি শিফট করা হয় সেটা, তখন সেটা ইনফরমেশন যায় আর কি। আদারওয়াইজ মঙ্গলবারই থাকে স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, ওটা একটু চেক করে রাখবেন, মানে মঙ্গলবার দিনকেই এটা পেয়ে যাবো তো, ইউজুয়ালি ভিডিওটা আমরা পেয়ে যাবো? দেখতে পারবো। ভিডিও পেয়ে যাবেন। ম্যাম মানে ওটার নোটিফিকেশনটা আমার ওখানে আমি পাই নাই তো, হ্যাঁ, এই জন্য বলতেছি। নোটিফিকেশন ওইভাবে আসবে না। ওটা না মঙ্গলবার দিনকেই, কারণ যেহেতু মানে দেন এন্ড দেয়ার অনেক সময় জানা যায় যে আদৌ স্যার ক্লাসটা কন্ডাক্ট করতে পারবেন কিনা। তো সেই কারণে মঙ্গলবার দিন 4:30 থেকে থাকে, তো তো তার আগে মোটামুটি 2টো-2:30-এর মধ্যে ইনফরমেশন পেয়ে যায়। তো সেই পর্যন্ত একটু খেয়াল রাখবেন, স্টুডেন্ট প্রোফাইলে দেখবেন আপডেট হচ্ছে কিনা। ঠিক আছে, তো ওই সময়টা আর কি মোটামুটি 3টে, 3:30 এর মধ্যে একবার একটু চেক করে দেখবেন আপডেট হয়েছে কিনা ক্লাস নোটিফিকেশনে পিএইচডির ক্লাসটা। ঠিক আছে, আচ্ছা চলুন এবার আমরা আমাদের আজকের টপিকটা শুরু করি। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা কার্বোহাইড্রেটেরই রিমেইনিং পোর্শনসটা নিয়ে কথা বলছি। আগের দিনকে আমরা কার্বোহাইড্রেটের অনেকটা জেনে ফেলেছি, মানে কার্বোহাইড্রেট কি, তার ইম্পর্টেন্স কি রয়েছে, কি কি খাবারের মধ্যে আমরা কার্বোহাইড্রেট পেতে পারি, সেই ধরনগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা কথা বলবো বলেছিলাম ফাইবার নিয়ে। এই ফাইবার কথাটাও ভীষণ পরিচিত একটা টার্ম। কিভাবে পরিচিত? টিভির মাধ্যমে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে এখন ফাইবার টার্মটা শোনা যাচ্ছে।
হুম। তো ফাইবারটা বেসিক্যালি কি? ফাইবার মানে হচ্ছে রাফেজ বা বাংলায় বলতে গেলে তন্তু, অর্থাৎ ছিবড়ে জাতীয় একটা অংশ বা একটু কি বলবো, একটু ছিবড়ে বলতে পারি অথবা আঁশ জাতীয় কোনো একটা অংশ। হুম? এরকম টাইপের একটা বস্তুকে আমরা ফাইবার হিসেবে বলছি। কোথায় থাকে ফাইবার? কার্বোহাইড্রেটের যে সোর্স গুলো রয়েছে সেই সোর্সটাকে যদি মনে করি, আমরা দু রকমের সোর্স পড়েছি। একটা সিম্পল কার্বোহাইড্রেট বা যে টাইপসটা পড়েছি, একটা সিম্পল আর একটা কমপ্লেক্স। কমপ্লেক্সের মধ্যে এই ফাইবারটাকে পেয়ে থাকি। ঠিক সেই জন্যই কার্বোহাইড্রেটের সাথেই ফাইবারটাকে আমরা রিলেট করি, কিন্তু ফাইবার কখনোই আমাদেরকে এনার্জি দেয় না। কার্বোহাইড্রেট যেরকম আমাদেরকে এনার্জি দিচ্ছে, সেটা আমার বডিতে ভীষণ ভালোভাবে ডাইজেস্ট হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা দেখেছিলাম দিস ইজ দ্য ইনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি, কারণ খুব তাড়াতাড়ি গ্লুকোজে কনভার্ট হতে পারে। বাট ফাইবার এর পুরোটাই উল্টো, মানে সে কোনো এনার্জি দিচ্ছে না এবং আমাদের শরীরে ডাইজেস্ট হচ্ছে না। ফাইবারকে ডাইজেস্ট হতে গেলে অনেক সময় লাগবে এবং ফাইবার ডাইজেস্ট হবেও না ভালোভাবে। কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো, তাকে অনেক বেশি চিবিয়ে না খেলেও চলবে, তাও আমরা সেটা গিলে নিতে পারবো। ফাইবার জাতীয় যে খাবার, সেইগুলোকে মানে যেই কার্বোহাইড্রেট গুলোর মধ্যে ফাইবার রয়েছে, সেগুলোকে আমায় ভালো করে চিবিয়ে খেতে হবে, না হলে সেটা আমাদের গিলতে প্রবলেম এবং ফার্দার আমার বডিতে গিয়েও ডাইজেশন ইস্যুস ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে যদি ফাইবারের এত কিছুই ডিসঅ্যাডভান্টেজ থাকে, তাহলে কেন সবকিছুতে ফাইবারকে বলা হয়, ফাইবার নিতে কেন বলা হয়? এগুলো অ্যাকচুয়ালি কোনোটাই ডিসঅ্যাডভান্টেজ নয় ফাইবারের। হুম, আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে ফুড প্যাটার্ন, সেখানে যদি আমরা ফাইবার না নিই তাহলেই ডিসঅ্যাডভান্টেজ দেখা যাবে। কারণ এই ফাইবারকে আমরা মোটামুটি ভাবে দুটো ভাগে ভাগ করে নিই। ঠিক আছে, যেরকম কার্বোহাইড্রেটের টাইপস আমরা দেখেছিলাম, সেরকম ফাইবারেরও দুটো টাইপস দেখবো। একটা হচ্ছে এই সলিউবল ফাইবার। ঠিক আছে, একটাকে আমরা বলছি সলিউবল ফাইবার। সলিউবল কথাটার মানে কি? যেটা গুলে যাচ্ছে, মিক্স হয়ে যাচ্ছে, তাকে বলা হয় সলিউবল ফাইবার। মানে এমন একটা ফাইবারের একটা টাইপ যেটা জলের সাথে মিক্স হয়ে একটা জেল লাইক কনসিস্টেন্সি তৈরি করছে। ইজি উদাহরণ দিলে আমরা বলতে পারি ইসবগুল। ইসবগুলের যে ভুসিটা থাকছে, সেটা কি হয়, জলের মধ্যে গুলে যাচ্ছে, আপনি জল থেকে ছেঁকে সেটাকে বের করতে পারছেন না, জলের মধ্যে গুলে যাচ্ছে এবং সেটা একটা জেলের মতন অবস্থা তৈরি হচ্ছে, একটা জেল লাইক কনসিস্টেন্সি কিন্তু তৈরি হচ্ছে। সেই ধরনের ফাইবারকে বলছি সলিউবল ফাইবার। সলিউবল ফাইবারের মেজর কাজ কি? ফাইবার আমাদের ডাইজেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে স্যাটাইটিকে ফুলফিল করতে সাহায্য করে। স্যাটাইটি মানে হচ্ছে আমার খিদে, খিদেটাকে কমাতে বা খিদেটাকে ফুলফিল করতে সাহায্য করছে এই সলিউবল ফাইবার। কারণ ও ওয়েট ইনক্রিজড হয়ে যাচ্ছে, জলকে ধরে রেখে ওয়েটটা বাড়িয়ে দিচ্ছে, যার ফলে আমাদের পেটটা তাড়াতাড়ি ভরে যাচ্ছে। ঠিক আছে, এবং এই যে সলিউবল ফাইবারটা আমরা পাচ্ছি, ও আমার শরীরের ভিতরে গিয়ে কি কাজ করলো? যেহেতু জেল লাইক কনসিস্টেন্সি তৈরি করেছে, তাই শরীরে খুব সুন্দরভাবে ও পাস অন করতে পারে, একটা লুব্রিকেশনের কাজ করছে, অর্থাৎ পিচ্ছিল হয়ে যাচ্ছে। তাই জন্য আমার শরীরের প্রত্যেকটা পার্টস, অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্ট যেটা রয়েছে, সেখান থেকেও পাস অন করতে পারছে। নেক্সট কি করছে? গ্লুকোজ বা এক্সট্রা সুগার যেটা থাকছে, তার অ্যাবজর্পশনটাকে কমিয়ে দিচ্ছে এবং কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল যেটা ব্যাড ফ্যাট, সেই ব্যাড কোলেস্টেরলের অ্যাবজর্পশনটাকেও কিন্তু কমিয়ে দিতে সাহায্য করছে এই সলিউবল ফাইবার। ওকে, কোথায় পাবো এই সলিউবল ফাইবার? ইউজুয়ালি আমরা বিভিন্ন হোল গ্রেনস যেগুলো থাকে, সেই হোল গ্রেনস এর মধ্যে সলিউবল ফাইবার পাওয়া যায়।
যেরকম রোল্ড ওটস বা স্টিল কাট ওটস, যেগুলো প্রসেসিং হয়নি, হোল গ্রেনস অর্থাৎ যার সাথে কোনো প্রসেসিং নেই, যার সঙ্গে কোনো প্রিজার্ভেশনের অত ব্যাপার নেই, বেশি সেটাকে নিয়ে কাটাকুটি হয়নি, এইগুলোকে আমরা বলছি হোল গ্রেনস। মানে উপরের যে লেয়ার গুলো সেগুলো পলিশ করতে করতে বেরিয়ে যায়নি, ঠিক আছে। সেই হোল গ্রেনস এর মধ্যে আমরা রোল্ড ওটস কে রাখতে পারি, স্টিল কাট ওটস কে রাখতে পারি, পার্লড বার্লি ছোট ছোট দানা মতন সেগুলোকে রাখতে পারি। এছাড়াও বিভিন্ন ভেজিটেবলস এর মধ্যে যে সবজিগুলো আমরা খাচ্ছি, যত রকমের সবজি আমরা খাচ্ছি, সেগুলোর মধ্যেও কিন্তু আমরা এই সলিউবল ফাইবারটা পেয়ে থাকি। ফ্রুটস এর মধ্যেও আমরা সলিউবল ফাইবার পেয়ে থাকি, ঠিক আছে। ফলের মধ্যে, ফলের এমন নয় যে ফলের উপরের খোসাটার কথা বলছি, ফলের ভিতরেও কিন্তু আমরা সলিউবল ফাইবার পাই। হুম, এবং নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে ইনসলিউবল ফাইবার, ঠিক আছে। ইনসলিউবল ফাইবারটা কি? ইনসলিউবল ফাইবারটা হচ্ছে ওই ছিদ্রের মতন একটা অংশ, ও না তো জলের মধ্যে ডিজলভ হচ্ছে আর না তো আমাদের বডিতে ডাইজেস্ট হচ্ছে, ঠিক আছে। এ যেমন ভাবে আমরা নিচ্ছি ঠিক তেমন ভাবেই আমার শরীর থেকে পাস অন করে যায়, কোনো ডাইজেশন এর হয় না, কিন্তু এ আমার বডিকে পরিষ্কার করে দিতে সাহায্য করে, ঠিক মানে ঝাঁটার মতন কাজ করছে বেসিক্যালি। ছিবড়ে জাতীয় হওয়ায় ও যেখানে যা রয়েছে আমার ডাইজেস্টিভ ট্র্যাক্টটা যদি আমরা মনে করি, তার মধ্যে অনেক খাঁজ রয়েছে, অনেকগুলো কার্ভ রয়েছে। স্টামাকে যাওয়ার পথে একটা কার্ভ রয়েছে, স্টামাক থেকে ইন্টেস্টাইনে ঢোকার মুখে একটা কার্ভ, ইন্টেস্টাইন ইটসেলফ তো অসংখ্য কার্ভ নিয়ে তৈরি। তো এই যে এতগুলো কার্ভ রয়েছে, অর্থাৎ প্রতিটা কোনায় কোনায় কিছু যদি জমে থাকে, সেগুলোকে পরিষ্কার করে দিতে সাহায্য করে এই ইনসলিউবল ফাইবার। ইনসলিউবল ফাইবার কিন্তু আমার বডিতে কোনো জেলের মতন কনসিস্টেন্সি তৈরি করছে না, ঠিক আছে। ও যেমন আছে তেমন ভাবেই থাকছে। সেই জন্য এটা বলা যায় না যে ইনসলিউবল ফাইবার আমার স্যাটাইটিকে ফুলফিল করছে, আমার পেট ভরিয়ে রাখছে, তা নয়, কিন্তু ও জিনিসটাকে ছেঁকে বের করে দিতে সাহায্য করে। কোথায় পাওয়া যায় এই ইনসলিউবল ফাইবার? লিফি ভেজিটেবলস এর মধ্যে, অর্থাৎ শাক জাতীয় খাবার, সেগুলোর মধ্যে আমরা ইনসলিউবল ফাইবার বেশি পরিমাণে পাই। ফলের যে খোসা, সেগুলোর মধ্যে ইনসলিউবল ফাইবার বেশি পাওয়া যাচ্ছে। এমনকি সবজির খোসা, সেগুলোর মধ্যেও ইনসলিউবল ফাইবার বেশি পাওয়া যাচ্ছে। এছাড়াও বাকি যে ভেজিটেবলস গুলো রয়েছে তার মধ্যে এবং হোল গ্রেনস, এগুলোর মধ্যেও আমরা ইনসলিউবল ফাইবার পেয়ে থাকি, ঠিক আছে। তো ওভারঅল আমি যদি ফাইবার নিতে হয় আমাকে, ওভারঅল আমি ফাইবারের সোর্স হিসাবে কাদেরকে জানবো? হোল গ্রেনস কে জানছি, যা কিছু আনপলিশড রয়েছে, আনপলিশড হোল গ্রেনস হতে পারে, সেটা পালসেসও হতে পারে, অর্থাৎ ডাল জাতীয় খাবারও হতে পারে, ছোলা হতে পারে, সয়াবিন হতে পারে, মানে তার উপরের খোসাটা যদি আমি না ফেলি কাঁচা অবস্থায় যখন খাচ্ছি, সেই ছোলা, সয়াবিন বা মটর, কড়াইশুঁটি, এই জিনিসগুলো, এগুলোও হতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফল, ফল অর্থাৎ হোল ফ্রুটস, খোসা ছাড়িয়ে ফেলে দিয়ে সেটা নয়, হোল ফ্রুটস যখন নিচ্ছি বা ফ্রুট জুস যখন নিচ্ছি, হোল ফ্রুট জুস নিচ্ছি, ফ্রুট জুসকে ভালোভাবে ছেঁকে শুধু জুসটা নিলাম সেটা নয়। এবং ভেজিটেবলস, শাক সবজি, এই দুটোর কম্বিনেশন যখন আমরা করছি, তখন আমি বডিতে প্রপারলি ফাইবার ইনটেক করতে পারবো। একজন নর্মাল ইন্ডিভিজুয়ালের যদি ফাইবার রিকোয়ারমেন্ট আমরা বলে থাকি সারাদিনে, দ্যাট শুড বি ফ্রম 30 to 35 গ্রামস, 30 থেকে 35 গ্রাম ফাইবার আমাদের নেওয়ার কথা সারাদিনের খাবার থেকে। বাট আমরা যেরকম খাবার খাই, ইউজুয়ালি আমরা যেরকম খাবার খাই, তাতে হয়তো আমরা 10-15 গ্রাম ম্যাক্সিমাম ফাইবার নিই, কারণ আমাদের খাবারটা মেজরলি পেট ভরানোর জন্য আমরা যে খাবারটার উপরে জোর দিই সেটা হচ্ছে ওই সিম্পল কার্বোহাইড্রেট, ঠিক আছে। যেখানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ফাইবার যুক্ত যে খাবার সেইগুলো আমরা নিচ্ছি না। এই যে এতগুলো ফাইবারের সোর্স বললাম, আমরা কিন্তু কেউ
এই ধরনের খাবারগুলোর উপরে বেশি জোর দিই না যে এই খাবারগুলো আমাকে খেতেই হবে, না হলে চলবে না। এই জিনিসটার উপরে কিন্তু আমরা জোর দিই না কেউ। ঠিক সেই কারণেই আমাদের বডিতে প্রবলেমস গুলো আসে। এবার যদি আসি যে ফাইবারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো কি রয়েছে ওভারঅল ফাইবারের, যদি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলি তাহলে অ্যাডভান্টেজটাই বেশি। হুম, কিরকম? ফার্স্ট হচ্ছে নর্মাল বাবেল মুভমেন্টে হেল্প করছে। নর্মাল বাবেল মুভমেন্টে হেল্প করছে। কিভাবে হেল্প করছে? সলিউবল আর ইনসলিউবল ফাইবারের কম্বিনেশন আমাকে রাখতে হচ্ছে ডায়েটে। সলিউবল ফাইবার কি করলো? ওয়াটার অ্যাবজর্ব করে ওয়েট বাড়লো, এবং যার ফলে ওয়েট বেড়ে যাওয়ার ফলে এবং লুব্রিকেশনটা তৈরি করলো। আর ইনসলিউবল ফাইবার সেটাকে ভালোভাবে ছেঁকে শরীর থেকে বের করে দিতে পারলো। ঠিক আছে, যার ফলে কনস্টিপেশন বা মানে আমরা পরবর্তীকালেও যখন আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের ডিজিজ গুলো পড়বো তখন আমরা দেখবো যে এই কনস্টিপেশন থেকেই কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। ঠিক আছে, সেইগুলোকে স্টপ করছে। নেক্সট কি কাজ করছে? কন্ট্রোলস গ্লুকোজ অ্যান্ড কোলেস্টেরল অ্যাবজর্পশন। ঠিক আছে, কোলেস্টেরল এবং গ্লুকোজ অ্যাবজর্পশনকে কন্ট্রোলে রাখছে। কারণ যখন আমরা ফাইবার জাতীয় খাবার নিচ্ছি, আমার প্রথম কথা পেটটা ভরছে, তাহলে হাই ক্যালোরি ফুড অর্থাৎ সিম্পল কার্বোহাইড্রেট যুক্ত যে খাবারগুলো সেগুলো নেওয়ার পরিমাণটা কমে যাবে। হুম, এবং তার সাথে সাথে কি হচ্ছে, আমার কোলেস্ট্রল এবং সুগার, বডিতে যে এক্সেস কোলেস্ট্রল বা এক্সেস ফ্যাট বা যে গ্লুকোজটা রয়েছে তার অ্যাবজর্পশনটাকে ধীরে 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 করবে। যখন ওই কার্বোহাইড্রেটের সাথে সাথে আমি ফাইবার যুক্ত খাবারকে কম্বাইন করে নিলাম, কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজটা রিলিজ হচ্ছিল তার রিলিজিং টাইমটাকে ডিলে করছে। খাবার থেকে যে ফ্যাটটা আসছিল, যে ব্যাড ফ্যাটটা আসছিল তার অ্যাবজর্পশনটাকে ডিলে করছে। ওকে, যার কারণে এই যে এই দুটো বিষয় বললাম, এই দুটোর কারণে কি কি ডিজিজ প্রিভেন্ট করতে পারছে? কনস্টিপেশন, ডায়াবেটিস, হাইপার টেনশন অর্থাৎ হাই বিপি, হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার বা লিভার ডিসঅর্ডার যে কোনো কিছু। এছাড়াও কিডনির অনেক ধরনের প্রবলেমস থাকে, সেই প্রবলেমস গুলো, ওভারওয়েট, সবকিছুতেই কিন্তু হেল্প করছে। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি মেনটেন্স নর্মাল বডি ওয়েট। আমাদের বডি ওয়েটটাকে মেনটেন করতে হেল্প করছে। এবং বডি ওয়েট যদি মেনটেন না হয়, অর্থাৎ আমরা যদি ওভারওয়েট বা ওবিজ কন্ডিশনে থাকি, সেখান থেকেও কিন্তু এক এক করে ডিজিজ ইনিশিয়েট হতে থাকে। ঠিক সেই জন্যই ওবেসিটিকে বলা হয়ে থাকে সাইলেন্ট কিলার। কারণ ওবেসিটি যদি হয় তাহলে তার থেকে বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, নেক্সট, যেহেতু নর্মাল বাওয়েল মুভমেন্টটা হেল্প করছিল, তার মানে বডি ডিটক্সিফিকেশন করছে। ডিটক্সিফিকেশন মানে কি? আমার বডির যে টক্সিনস গুলো রয়েছে সেগুলো বেরিয়ে যাচ্ছে। এই টক্সিনস গুলোর মধ্যে, আচ্ছা এটা এই টক্সিনস গুলোর মধ্যে কিন্তু সেই সেলগুলো রয়েছে যেই সেলগুলো নষ্ট হয়ে গেছে, যে সেলগুলোর আর কোনো কাজ নেই, ড্যামেজ হয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে, সেই সেলগুলোও রয়েছে। তাহলে তাদেরকেও শরীর থেকে যদি তারা বেরিয়ে যায়, তাহলে ক্যান্সার, টিউমার বা সিস্ট এই জাতীয় যে সমস্যাগুলো সেগুলো থেকেও কিন্তু আমাদেরকে প্রিভেন্ট করতে হেল্প করছে। মেজরলি আমরা বলতে পারি যে লাইফস্টাইল ডিসঅর্ডার্স গুলো আমরা দেখি সেই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ফাইবার হেল্পফুল। এছাড়াও হেল্প করছে ডাইজেশন। এবার প্রশ্ন আসতে পারে যে ডাইজেশনে কিভাবে হেল্প করলো, কারণ ফাইবার তো নিজে ডাইজেস্টেড হচ্ছে না। ডাইজেশনে হেল্প করছে কারণ এই যে ফাইবারের যে সলিউবল এবং ইনসলিউবল ফাইবার রয়েছে, এরা কাজ করছে অ্যাজ প্রিবায়োটিক।
এই প্রিবায়োটিক মানে কি? প্রিবায়োটিক হচ্ছে এমন একটা খাবার যারা আমার ইন্টেস্টাইনে যে ভালো ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই ভালো ব্যাকটেরিয়া গুলোর খাদ্য হিসেবে কাজ করে। মানে ফাইবার নিজে তো ডাইজেস্ট হলো না, কিন্তু আমার বডির গুড ব্যাকটেরিয়া গুলোর ফুড হিসেবে কাজ করলো, যার কারণে গুড ব্যাকটেরিয়া গুলো ওই প্রিবায়োটিককে নিয়ে অর্থাৎ ফাইবারকে নিয়ে নিজেদের গ্রোথ অ্যান্ড মাল্টিপ্লিকেশনটাকে ইমপ্রুভ করতে পারলো। যখন প্রিবায়োটিকটা ইমপ্রুভড হচ্ছে তার ফলে কি হবে? আমার ডাইজেশন ইমপ্রুভ হবে, নিউট্রিশন অ্যাবজর্পশনটা ভালো হবে। আমার বডিতে যদি গুড ব্যাকটেরিয়াল কাউন্ট বাড়ে তাহলে নিউট্রিশনাল অ্যাবজর্পশন, এর পরে পরে আমরা যত নিউট্রিশন পড়ব তার যে যে বেনিফিটস গুলো আমরা দেখব সেই অ্যাবজর্পশনটা কিন্তু ভালো হবে প্রিবায়োটিকের মাধ্যমে। আচ্ছা, প্রিবায়োটিকের সাথে আরেকটা টার্মও চলে আসে, সেটা হচ্ছে প্রোবায়োটিক। প্রি কথাটার মানে আগে, প্রিভিয়াস, প্রিভিয়াস স্টেজ অর্থাৎ আগের অবস্থা। আর প্রো মানে হচ্ছে আফটার, বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে? আর বায়োটিক মিনস কামস ফ্রম দি ব্যাকটেরিয়া। তো প্রোবায়োটিক মানে আফটার দ্য ফরমেশন অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ এমন কিছু খাবার যার মধ্যে থেকে আমরা লাইভ ব্যাকটেরিয়া পাচ্ছি তাকে বলা হয় প্রোবায়োটিক। এই প্রোবায়োটিকটাও নামটা কিছুটা শোনা হয়তো অ্যাডভার্টাইজমেন্টের, আগেন অ্যাডভার্টাইজমেন্টের থ্রু দিয়ে হয়তো প্রোবায়োটিক নামটা আমরা শুনেছি। প্রোবায়োটিকের কাজ কি? আগেন এরা নিজেরা কিন্তু ডাইজেস্ট হচ্ছে না, মানে প্রোবায়োটিক অর্থাৎ ব্যাকটেরিয়ার কাজটা মেইনলি কি হচ্ছে এখানে? ও আমাদের বডির ডাইজেশন সিস্টেমটাকে ইমপ্রুভ করছে। আগেন ওই একই জিনিস, কি না, আমার নিউট্রিশন অ্যাবজর্পশন এবং ডাইজেশনটাকে ইমপ্রুভ করতে হেল্প করছে। একটা হেলদি গাট সিস্টেম বলতে যা বোঝায়, ডাইজেশন হলো, তারপরে সেই নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন হলো এবং তার ইউটিলাইজেশন হলো। ইউটিলাইজেশনটা পরের কথা, কিন্তু এই ডাইজেশন এবং অ্যাবজর্পশন এই দুটোকে ইমপ্রুভ করে আমাদের প্রোবায়োটিক। এবং প্রোবায়োটিক যত বেশি থাকবে তত আমাদের বডিতে ব্যাড ব্যাকটেরিয়াল কাউন্টটা কমবে, মানে ভালো যত থাকবে তত খারাপের পরিমাণটা কমতে থাকবে। না হলে আমরা যদি ভালো না দিই শরীরে তাহলে খারাপ বাড়তেই থাকবে। কারণ এই খারাপ ব্যাকটেরিয়াস গুলো কোথা থেকে এসছে? বিভিন্ন কারণ হতে পারে, আমরা যে খাবার খাচ্ছি, জল খাচ্ছি, সেইখান থেকে আসতে পারে, বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে। এছাড়াও পেস্টিসাইডস, ইনসেক্টিসাইডস এর একটা সাইড এফেক্টস এর কারণেও আমাদের বডিতে কিছু টক্সিনস ডিপোজিট হতে পারে। তাহলে এই সব কিছুকেই কিন্তু ক্যাটার করা যেতে পারে প্রোবায়োটিক দিয়ে। কোথা থেকে পাবো প্রোবায়োটিক জাতীয় খাবার? যা কিছু ফার্মেন্টেড ফুড, তার মধ্যে আমরা প্রোবায়োটিক পাই। হুম, যে কোনো ফার্মেন্টেড ফুড হতে পারে, সেটা মানে ইডলি, ধোসা, এই যে সাউথ ইন্ডিয়ান ফুডস গুলো, সেই ব্যাটার গুলো কি হচ্ছে, সেটাকে কিন্তু রেখে দেওয়া হয়, সবকিছু মিক্স করে সেটাকে একটা কোনো গরম জায়গায় রেখে দেওয়া হচ্ছে, যাতে করে তার মধ্যে ফার্মেন্টেশন হয় অর্থাৎ ব্যাকটেরিয়াল গ্রোথ হয়। এই ধরনের ফার্মেন্টেড ফুডে আমরা প্রোবায়োটিক পাচ্ছি। এছাড়াও বিভিন্ন ভেজিটেবলসকেও আমরা প্রোবায়োটিকে কনভার্ট করতে পারি। কিভাবে পারি? যে ভেজিটেবলস গুলো রয়েছে, ইউজুয়ালি লিফি ভেজিটেবলস হলে ভালো হয়। লিফি ভেজিটেবলস এর মধ্যে যদি বাঁধাকপি বলি, তাহলে বাঁধাকপিকে আমরা খুব ভালোভাবে প্রোবায়োটিকে কনভার্ট করতে পারি। হুম, যেরকম বাঁধাকপির মধ্যে একটা কাঁচের কন্টেনারের মধ্যে বাঁধাকপিকে কুচিয়ে নিয়ে সেটার মধ্যে হয়তো অল্প একটু ব্ল্যাক সল্ট দেওয়া হলো এবং একটা গ্রিন চিলি রাখা হলো, ঠিক আছে, কাঁচা লঙ্কা এবং বিট নুন, এই সবটা দিয়ে তার মধ্যে জল দিয়ে সেটাকে আমরা রেখে দিলাম। ওভারনাইট রেখে দিতে পারি বা একটা গোটা দিন আমরা রেখে দিলাম গরমের মধ্যে। পরের দিনকে আমরা কিন্তু সেটা দেখবো যে সেটা প্রোবায়োটিক ফর্মেশন হয়েছে, অর্থাৎ যে জলটা সেটা হালকা একটু টকটক স্বাদ এসেছে। সেম এটা পান্তা ভাতের ক্ষেত্রেও তাই। তো পান্তা ভাতকেও যদি আমরা ওভারনাইট রেখে দিচ্ছি নুন দিয়ে বা পুরো 24 ঘন্টা রেখে দিচ্ছি, তাতেও কিন্তু আমরা প্রোবায়োটিক ড্রিঙ্ক পাচ্ছি। তো এইভাবে আমরা প্রোবায়োটিক করতে পারি। যেরকম ভেজিটেবলস এর মধ্যে বাঁধাকপি বললাম, বিট রুটের হতে পারে,
বিটরুটকেও আমরা প্রোবায়োটিক হিসেবে দিতে পারি, মানে কাঞ্জি হিসেবে আমরা খেতে পারি। বিটরুট হতে পারে, গাজর হতে পারে, বা শসা হতে পারে। এছাড়াও শীত যত বাড়বে তত আমলকি আসবে, তো আমলকিরও আমরা প্রোবায়োটিক বানাতে পারি। এইগুলো কিন্তু আমরা রেগুলার বেসিসে যদি নিই তাহলে আমার নিউট্রিশনাল অ্যাবজর্পশন বাড়বে, এবং যাদের বারবার ইনফেকশন হয়ে যাচ্ছে, বিশেষ করে যাদের বারবার ডায়রিয়ার মতন সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু, বা আইবিএস যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রোবায়োটিকটা ভীষণ হেল্পফুল। ঠিক আছে, এইটা বোঝা গেছে, অ্যাডভান্টেজ গুলো বোঝা গেছে সবার। ম্যাম প্রিবায়োটিকটা আরেকটু বললে ভালো হতো। বুঝেছি। এই হুম হুম, প্রোবায়োটিকের ক্ষেত্রে বলবো না, বলুন। ছিলেন যে বিটরুট দিয়ে বাঁধাকপি দিয়ে হুম আমরা হুম ভিজিয়ে রেখে যেটা করতে পারি, এরকম অনেক সময় আমরা দেখি যে বিটরুট, হুম, পুদিনা, কাঁচা হলুদ, একটু এক টুকরো পাতলে এরকম করে একটা জারের মধ্যে ওই ডিটক্স ওয়াটার টাইপের আমরা যেটা বানিয়ে রাখি, এটাও হতে সেটাও পারে প্রোবায়োটিক, কিন্তু ডিটক্স ওয়াটার ইউজুয়ালি কি হয়, আমরা হয়তো ওভারনাইট রাখছি এবং সারাদিন ধরে সেটা কনজিউম করছি। বাট প্রোবায়োটিক ফরমেশনের জন্য, মানে ফার্মেন্টেশনের জন্য কিন্তু প্রথমত একটা মানে গরম জায়গার দরকার। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে তাকে মিনিমাম আমরা যদি 24 আওয়ার্স রেখে দিতে পারি তাহলে বেটার হয়। মানে অন্তত পক্ষে একটা গোটা দিন, একদিন বা দুদিন যদি আমরা রেখে দিতে পারি তাহলে ভালো হয়। অনেক সময় আমরা দেখবো এই প্রোবায়োটিক ফরমেশনের সময় উপরে সাদা সাদা ফেনার মতন কিছু তৈরি হয়েছে। তো তার মানে এই নয় যে সেটা নষ্ট হয়ে গেছে, এটার মানেই হচ্ছে গাজিয়ে উঠেছে ব্যাপারটা। ফার্মেন্টেশন, ফার্মেন্টেশনের বাংলাও যদি বলি তাহলেও ব্যাপারটা তাই, সন্ধান বা গাঁজানো বলা হয়। সেটাতে অসুবিধার কিছু নেই, জাস্ট লিডটাকে ওপেন করে, মানে গরমে রোদের মধ্যে আর কি, লিডটাকে একবার ওপেন করব এবং তারপর আবার চাপা দিয়ে রেখে দেবো, কারণ ওই এয়ার কন্ট্যাক্টটা হতে হবে। যে ব্যাকটেরিয়া গুলো বেড়ে উঠেছে সেই ব্যাকটেরিয়া গুলোকে আছে। বাঁচার জন্য এয়ারের দরকার, অক্সিজেনের দরকার। তাই আমরা তাকে একটু অক্সিজেন খাওয়াবো আর কি। হুম, সেইভাবেও কিন্তু আমরা প্রোবায়োটিকটা ফরমেশন করতে পারি। নেক্সট ঠিক আছে, হ্যালো ম্যাম। ওটাকে বন্ধ করে আপেল আবার সিডার একটু ভিনেগারটা আবার কি কয়েক ঘন্টা রেখে প্রোবায়োটিক? দেবো তো? আচ্ছা একজন একজন করে বলুন, দুজনে একসাথে বললে আমি বুঝতে পারবো না। ম্যাম বলছি সলিউবল ফাইবারটা একটু বলবেন? বলে দিচ্ছি সলিউবল ফাইবার। আর ম্যাম কি আপেল সিডার বলছিলেন? ভিনেগারটা কি? অ্যাপেল সিডার ভিনিগারটা প্রোবায়োটিক পুরোপুরি ভাবে বলা যায় না, ওটা একটা কনসেন্ট্রেটেড ফর্ম আমরা বলতে পারি। অ্যাপেলের মধ্যে যে অ্যাসিডটা থাকছে সেটার একটা কনসেন্ট্রেটেড ফর্ম, অ্যাসিডিক ওটা হয়, ওটা সেইভাবে প্রোবায়োটিক নয়। ম্যাডাম বোর্ডের মধ্যে যে লিখলেন লাস্টের যে দুটো পয়েন্ট ছিল ওটা বুঝতে পারিনি। মানে কি লিখেছি বুঝতে পারেননি? হ্যাঁ লাস্টের দুটো অপশন আমি বুঝতে পারিনি। একটা হচ্ছে আচ্ছা ডিটক্সিফিকেশন করছে, অর্থাৎ এই আচ্ছা বডি বাবেল মুভমেন্টে হেল্প করে বডির যা যা টক্সিনস রয়েছে সেগুলোকে বের করে দিতে সাহায্য করছে, আর ডাইজেশনে সাহায্য করছে। ডাইজেশনের জন্যই আমরা প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক নিয়ে কথা বললাম। প্রিবায়োটিক মানেই হচ্ছে ফাইবার, যারা এই আমার শরীরের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া গুলো রয়েছে তাদের খাদ্য হিসাবে কাজ করছে। আর যদি আচ্ছা সলিউবল ফাইবারে আসি, সলিউবল ফাইবার মানে যারা আমার শরীরে ওয়াটার অ্যাবজর্ব করে রাখছে এবং ওয়াটার অ্যাবজর্ব করে ওয়েটটাকে বাড়াচ্ছে, বাল্ক অফ দ্য স্টুল বা বাল্ক অফ দ্য ফুড যেটাই হচ্ছে সেটা ওয়েটটাকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে সেটা ইজিলি পাস অন করতে পারছে এবং আমাদের স্যাটাইটি ভ্যালুটাকে ফুলফিল করছে। যেহেতু ওয়াটার অ্যাবজর্ব করে তার ওয়েটটা বেড়ে যাচ্ছে, সেই জন্য সে আমার পেটটাকেও কিছুটা ভরাতে সাহায্য করলো, যার ফলে কি হবে, আগেন এটা কিন্তু ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করবে, নর্মাল বডি ওয়েটটাকে মেনটেন করতে হেল্প করছে। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে অ্যাডভান্টেজ, ফাইবার বলছি বা ম্যাম প্রিবায়োটিক প্রোবায়োটিক। ম্যাম প্রিবায়োটিক প্রিবায়োটিক একটু বলবেন? প্রিবায়োটিক যে বললেন, ফাইবারটাকেই আমরা প্রিবায়োটিক বলি, যারা গুড ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে। ঠিক আছে, ম্যাম সলিউবল ফাইবারটা একটু বলেন। সলিউবল ফাইবারটা এক্ষুনি বললাম, যিনি প্রশ্ন করেছিলেন তার আনসারেই বললাম সলিউবল ফাইবার। এবার যদি আসি ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে
ফাইবারের যে বিশাল একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পাই তা নয়, কারণ হচ্ছে ফাইবারের রিকোয়ারমেন্ট আমাদের ডেইলি রুটিনে এতটাই বেশি থাকে যে ওর থেকে এক্সেস ফাইবার হওয়া পসিবল নয় বলতে আমরা নিই না ইউজুয়ালি। বাট যদি এক্সেস ফাইবার হয়ে যায় তাহলে তার কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পাই। কেন দেখতে পাই? বিশেষ করে ইনসলিউবল ফাইবার যদি এক্সেস হয়ে যায়, তার কারণ হচ্ছে যেহেতু ইনসলিউবল ফাইবার বডিতে ডাইজেস্ট হচ্ছে না, তাই যদি অতিরিক্ত হয়ে যায় তারা আমার শরীরে কিছু ডাইজেস্টিভ ডিসঅর্ডার তৈরি করতে পারে, যেরকম অ্যাসিডিটি বা ফ্ল্যাচুলেন্স তৈরি করতে পারে। ফ্ল্যাচুলেন্স মানে হচ্ছে পেট ফাঁপা, অর্থাৎ ব্লোটিং বলে যেটাকে। গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং এগুলো হতে পারে যদি অতিরিক্ত ইনসলিউবল ফাইবার আমরা নিয়ে ফেলি। নেক্সট হতে পারে ডায়রিয়ার প্রবলেম। শরীরে যেহেতু ওটা ডাইজেস্ট হলো না এবং দীর্ঘদিন ধরে ডাইজেস্ট হচ্ছে না, আমি দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছি কিন্তু ডাইজেস্ট হচ্ছে না, যার কারণে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এবং এক্সেসিভ স্টুল মুভমেন্ট হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই যে ফাইবার কিন্তু আমাদের যে লার্জ ইন্টেস্টাইনটা ছিল, সেই লার্জ ইন্টেস্টাইনটাকে মনে করলে কিরম ছিল ব্যাপারটা, চেহারাটা অনেকটা এই টাইপের ছিল। এবার এই যে লার্জ ইন্টেস্টাইনের আমরা পড়েছিলাম কি, এই জায়গাটাকে বলছি আমরা অ্যাসেন্ডিং কোলন, এইটাকে বলছি ট্রান্সভার্স কোলন এবং এইটাকে বলছি আমরা ডিসেন্ডিং কোলন। ঠিক আছে, আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়বো এটা বেটার বুঝতে পারবো, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ যখন পড়বো। তো স্টুলটা যখন এই জায়গা থেকে পাস করে এই জায়গাতে আসছে, ঠিক আছে, এটা কিন্তু এত ইজি নয়। আসার জন্য একটা পেরিস্টলটিক মুভমেন্ট দরকার হয়, যাকে বলা হয় পেরিস্টলসিস। ওকে, পেরিস্টলসিস বলা হয়, মানে সংকোচন প্রসারণ। কন্ট্রাকশন হচ্ছে রিল্যাক্সেশন হচ্ছে, একবার চাপ দিচ্ছে আবার প্রসারিত হচ্ছে। সেইভাবেই কিন্তু স্টুলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফর্ম হতে পারছে, এই বারবার করে চাপ দিয়ে 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 তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এই অবস্থাটাকে বলা হয় পেরিস্টলসিস, এই প্রসেসটাকে। ফাইবার নেওয়ার কারণে এই পেরিস্টলটিক মুভমেন্টটা ভালো হয়। তাই যদি অতিরিক্ত ফাইবার হয়ে যায় তার মানে পেরিস্টলটিক মুভমেন্টটা বেশি বেড়ে যাবে, যে কারণে ডায়রিয়া হতে পারে। ঠিক আছে, এইটা বোঝা গেল? এই দুটো বোঝা গেছে সবার? ম্যাডাম একবার ফার্স্ট পয়েন্টটা বলুন না। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ব্লোটিং হচ্ছে, যেহেতু ডাইজেস্ট হয় না ফাইবার, বিশেষ করে ইনসলিউবল ফাইবার যেহেতু আমরা হজম করতে পারছি না, তাই যদি অতিরিক্ত হয়ে যায় সেটা আমার শরীরে গ্যাস বা পেট ফাঁপা এই ধরনের সমস্যা তৈরি করতে পারে। ঠিক আছে, তো ইউজুয়ালি ফাইবারের ডিসঅ্যাডভান্টেজ বলতে একটু, এর থেকে আর বেশি কিছু নয়। আরেকটা হতে পারে সেটা হচ্ছে ওয়েট লস, মানে আমার ওয়েট ঠিক আছে কিন্তু তাও আমি এক্সেস ফাইবার নিয়ে ফেললাম, তার কারণে আমার ওয়েট বেশি আমি লুজ করতে পারি। এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে বলতে পারি, বা মেজর দুটো ডিসঅ্যাডভান্টেজ যদি বলি তাহলে এই দুটো। ওকে, ক্লিয়ার হয়েছে এগুলো? জি ম্যাম। ক্লিয়ার হয়েছে এগুলো? ওকে, ভেরি গুড। ক্লিয়ার গুড। তাহলে এবার এখান থেকে আমরা বুঝে নিতে পারবো যে ফাইবারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে না রয়েছে, বা এর কাজগুলো কি সেটা বুঝতে পারবো। আরেকটা জিনিস যেটা বাচ্চাদের জন্যেও ফাইবারটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করে, সেটা হচ্ছে তাদের মাউথ ক্যাভিটির ক্ষেত্রে। বাচ্চারা কি হয়, সারাক্ষণ চকলেট, পেস্ট্রিজ অর্থাৎ এই ধরনের যে স্টিকি খাবারগুলো রয়েছে সেগুলোর প্রতি অ্যাডিকশন বেশি থাকে, এবং এই ধরনের খাবারগুলো নেওয়ার পরে তারা ভালোভাবে মুখটাও ধুচ্ছে না, যার কারণে কি হয় দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে ডেন্টাল ক্যাভিটির প্রবলেমটা আমরা বেশি দেখি, দাঁতে পোকা লাগা যেটা বলা হয়।
কেন হচ্ছে? এই যে আমাদের আশেপাশে এত যে মাইক্রোবস ঘুরে বেড়াচ্ছে, এদের খুব পছন্দের খাবার হচ্ছে মিষ্টি। তো যখন আমরা কথা বলছি আমার মুখের মধ্যে কিন্তু এরকম প্রচুর মাইক্রোবস আসতে পারে। এবার আমার মুখের মধ্যে যদি এরকম কোনো সুগারি ফুড থেকে যায়, মাইক্রোবস গুলো সেখানে ন্যাচারালি গ্রো করবে। ফাইবার নেওয়ার ফলে ইমপ্রুভমেন্টটা কি হবে? ফাইবার মানে আমি ভালোভাবে চিবিয়ে খাচ্ছি, যত বেশি আমি চিবোবো খাবারটাকে, এক হচ্ছে আমার স্যালাইভা সিক্রিশন হবে, লালারস ক্ষরণ হবে, যার কারণে লালারসের মধ্যেও একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, যেটা আমার মাউথ ক্যাভিটিকে ভালো রাখছে। সেকেন্ডলি, লালারসের জন্য যেহেতু ওটা একটা ময়েশ্চার, একটা লিকুইড, তাই আমার মাউথ ক্যাভিটিটাকে ভালো করে পরিষ্কার করতে সাহায্য করছে। এবং ফাইবার নিচ্ছি, চিবোচ্ছি, যার ফলে যেহেতু বললাম ও একটু ছিবড়ে জাতীয় অবস্থা, তাই আমার মানে দাঁতের ফাঁকে ফাঁকে কি আছে না আছে সেটাকে সে ছেঁকে নিতে পারবে। এই কাজগুলোর জন্য কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও ফাইবারটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, মানে সবার ক্ষেত্রেই বলছি, এবার বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আমরা বেশি দেখি। তাই জন্য ফাইবার মানে শুধুমাত্র এই নয় যে আমাদের ডাইজেশনের জন্য হেল্প করলো, একটা ইনডাইরেক্টলি বলতে পারি আমাদের মাউথ ক্যাভিটির হেলথকে, ওরাল হেলথকে ভালো রাখতেও সাহায্য করছে। ওকে, এবারে ফাইনালি আমরা আসবো কার্বোহাইড্রেটের ডাইজেশন নিয়ে। হুম, কার্বোহাইড্রেটের ডাইজেশন ক্ষেত্রে আমাকে যেটা মনে রাখতে হবে, যত বড় স্যাকারাইড তার ডাইজেশন টাইমিংটা তত বেশি। হুম, ঠিক এই ছোটবেলায় আমরা যেরকম মোরাল স্টোরিজে পড়েছিলাম, ফার্মার্স অ্যান্ড সন্স এর গল্পটা যেরকম পড়েছিলাম, কি না মানে যখন ওই ছেলেরা যখন একটা স্টিক ছিল সেটাকে ইজিলি ভাঙতে পারছিল, বাট যখন অনেকগুলো স্টিক দেওয়া হলো তখন আর সেটাকে ইজিলি ভাঙা যাচ্ছিল না। সেম জিনিসটা ইজ অ্যাপ্লিকেবল ফর অল দোজ থিংস। তার মানে কি, এর পরবর্তীকালে আমরা যে কটা ডাইজেশন করবো প্রতিটাই তাই, যত বেশি বন্ড রয়েছে তাতে, অর্থাৎ যত বেশি করে তার মধ্যে স্যাকারাইড বা সুগার ইউনিট রয়েছে, তার ডাইজেশন টাইমিংটা তত ডিলে হতে থাকবে। হুম, সেই জন্য যদি আমরা ডাইস্যাকারাইড কে দেখি, ডাইস্যাকারাইড মানে দুটো সুগার ইউনিট রয়েছে, জাস্ট একবার ব্রেক হলেই ও গ্লুকোজে কনভার্ট হয়ে যাচ্ছে, খুব ইজিলি ডাইজেশন হয়ে গেল, ইজিলি আমার বডিতে গ্লুকোজ আমি পেয়ে গেলাম। কিন্তু যদি স্টার্চ কে দেখি বা পলিস্যাকারাইড কে দেখি, অনেকগুলো যেহেতু সুগার ইউনিট রয়েছে, অনেকবার ওকে ভাঙতে হবে এবং আমার বডিতে ফাইনালি ওটার কমপ্লিট ডাইজেশন হবে। কিন্তু প্রবলেমটা কি থাকে, এই যে স্টার্চের ক্ষেত্রে বলেছিলাম, আগের দিন বলছিলাম স্টার্চ জাতীয় খাবার মানে তার মধ্যে গ্লুকোজ ছাড়া আর কিছু নেই। তাই আমি যদি একবার ভাঙি সেই একবারেও গ্লুকোজ পাবো, দুবার ভাঙলাম তাতেও গ্লুকোজ পাবো, যতবার ভাঙবো ততবার গ্লুকোজ পাবো। তাই এখানেও কিন্তু ব্লাডে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। হুম, কিভাবে ডাইজেস্ট হয় ফাইবার, কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয় কিভাবে? কার্বোহাইড্রেটের যে ডাইজেশন সিস্টেমটা সেটা শুরু হয় একদম আমাদের মুখ থেকে। এই যে বারবার করে বলা হয় খাবার চিবিয়ে খেতে, খাবার চিবিয়ে খাওয়া মানে তার কতগুলো অ্যাডভান্টেজ রয়েছে। একটা যে বললাম খাবারটা ভালোভাবে সালাইভার সাথে মিক্স হয়ে যাবে। হুম, আমাদের সালাইভার মধ্যে যে এনজাইম থাকে, সালাইভার মধ্যে দুটো জিনিস থাকে, ঠিক আছে? যত বেশি করে চিবাবো তত সালাইভা সিক্রিশন হচ্ছে। সালাইভার মধ্যে একটা থাকে অ্যামাইলেজ, সালাইভারি অ্যামাইলেজ। সালাইভারি অ্যামাইলেজ থাকে, আরেকটা থাকে লাইসোজাইম। ওকে, অ্যামাইলেজ কি এটা আমাকে বুঝতে হবে। কোনো এনজাইমের শেষে যদি এজ থাকে, মানে কোনো ওয়ার্ডের শেষে যদি এজ থাকে, সেটাকে বোঝানো হয় অ্যাজ এনজাইম, ঠিক আছে? এবং এনজাইমটা
যে সাবস্ট্রেটের ওপরে কাজ করছে, অর্থাৎ যেই সাবস্ট্রেটকে ওই এনজাইমটা ডাইজেস্ট করছে, তার শেষে থাকে ওএসই থাকে, হুম, যেটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট, যেটাকে আমরা বলছি সাবস্ট্রেট। ঠিক আছে, তাহলে স্যালাইভারি অ্যামাইলেজ, এটার মানে কি? লেজ, এজ আছে, তার মানে এটা একটা এনজাইম। অ্যামাইলেজ, অ্যামাইলেজ মানে যে এনজাইম গুলো কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে তাদেরকে বলা হয় অ্যামাইলেজ। এবং কার্বোহাইড্রেটকে আমরা বলতে পারি অ্যামাইলোজ, অর্থাৎ সাবস্ট্রেট কি বললাম, ওজ থাকবে, এখানে কি রয়েছে, ওজ, অ্যামাইলোজ। ওকে, অ্যামাইলেজ তাহলে বুঝলাম এনজাইম, কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম হলো অ্যামাইলেজ। স্যালাইভারি কেন? স্যালাইভা থেকে পাচ্ছি, তাই একে বলা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। ঠিক আছে, কি থাকে স্যালাইভারি অ্যামাইলেজটার নাম কি? এর নাম হচ্ছে টায়ালিন। ঠিক আছে, টায়ালিন, হুম, টি সাইলেন্ট আছে, তো টায়ালিন থাকছে আমার স্যালাইভার মধ্যে। আর আরেকটা কি বললাম, রয়েছে লাইসোজাইম। এই লাইসোজাইমটা কোনো এনজাইম নয়, এটা একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্ট দিচ্ছে। যেটা প্রথমেই বললাম, যত চিবিয়ে খাবো মানে মাউথ ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি, ওরাল হেলথটা ভালো থাকবে, কারণ এই লাইসোজাইম রয়েছে। যত স্যালাইভা সিক্রেশন হচ্ছে, লাইসোজাইম কিন্তু আমার ওরাল ক্যাভিটিতে কাজ করতে থাকছে। ঠিক আছে, এবার কার্বোহাইড্রেটের ক্ষেত্রে চিবানোর একটা অ্যাডেড বেনিফিট হয়ে গেল, সেটা হচ্ছে এই অ্যামাইলেজটা, টায়ালিন। কি কাজ করে? আমরা যখন কার্বোহাইড্রেট নিচ্ছি, ঠিক আছে, অ্যামাইলেজ শুধুমাত্র স্টার্চের ওপরে কাজ করে, হুম, আর অন্য কোনো কার্বোহাইড্রেট নয়, শুধুমাত্র স্টার্চ। স্টার্চ অর্থাৎ বয়েলড স্টার্চ, বয়েলড স্টার্চ মানে কুকড ফুড, যেটা কুকড স্টার্চ যেগুলো রয়েছে তার উপরে এই টায়ালিন এনজাইমটা কাজ করে। কাজ করে কি করে? একে, স্টার্চ ছিল একটা পলিস্যাকারাইড, ডাইরেক্টলি ওকে ভেঙে দেয় ডাইস্যাকারাইড ম্যালটোজ। আবারও এখানে দেখতে পাচ্ছি ওজ আছে, আমরা এক্সাম্পল পড়েছিলাম সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ, তাহলে ওজ মানে এরা সবকটাই কিন্তু সাবস্ট্রেট। কিসে ভেঙে দিল? ডাইস্যাকারাইড বা ম্যালটোজে ভেঙে দিল। ওকে, এইটুকু বোঝা গেছে? এটার মধ্যে কোনো ডাউট নেই তো? ম্যাম ওএসি সাবস্ট্রেট ওইটা একটু বলুন। ওএসই ওয়ার্ডের শেষে যদি ওএসই থাকে তাহলে ওটাকে সাবস্ট্রেট বোঝানো হয়। সাবস্ট্রেট মানে যেই পদার্থের উপরে কাজ হবে, যাকে ডাইজেস্ট করা হবে, যাকে ভাঙা হবে, তাকে বলা হয় সাবস্ট্রেট। ঠিক আছে, আচ্ছা, এই স্যালাইভা সিক্রেশনের এই দুটো অ্যাডভান্টেজ ছাড়াও আরো কিছু অ্যাডভান্টেজ থাকে, যেরকম যত স্যালাইভা সিক্রেশন হচ্ছে, খাবারটাকে সে তত ভালোভাবে মিক্স করতে পারছে, খাবারটাকে নরম করতে পারছে, এবং ফাইনালি খাবারটা গিলতে সাহায্য করছে। আমরা ইমিউন সিস্টেমের ক্ষেত্রে মিউকাসের কথা পড়েছিলাম, মিউকাস মেমব্রেন, যেটা আমাদের ইনেট ইমিউনিটিতে সাহায্য করছিল। সেই ইনেট ইমিউনিটির জন্য এই যে আমাদের গলাতেও মিউকাস রয়েছে, আমাদের ইসোফেগাসেও মিউকাস রয়েছে, তো সেখানে এই স্যালাইভা মিক্সড যে ফুড, সেটা যখন আসছে খুব ইজিলি চলে আসতে পারছে, কারণ খাবারটা নরম হয়ে গেছে। তাই স্যালাইভা খাবারটাকে নরম করতে সাহায্য করে, তাই জন্যই আমাদের, এমনকি আমাদের কথা বলতেও সাহায্য করছে। আমাদের যদি মুখ শুকিয়ে যায় তাহলে আমরা কথা বলতে গিয়ে আটকে যাবে, মাউথ ক্যাভিটিকে ভালো রাখছে। হ্যাঁ, কোনো ভাবে কোনো কাটাছেঁড়া বা ঘর্ষণ, এই জাতীয় জিনিসগুলো, কোনো স্ক্র্যাচেস, এটার থেকে প্রিভেন্ট করতে সাহায্য করছে স্যালাইভা। ওকে, এবার এই যে ফুডটা, স্যালাইভা মিক্সড যে ফুড, সেটা ডাইরেক্টলি আমার মাউথ ক্যাভিটি থেকে
ডাইরেক্টলি আমার মাউথ ক্যাভিটি থেকে একদম সোজা চলে এলো আমার স্টামাকের মধ্যে। ঠিক আছে? স্টামাকের মধ্যে কিন্তু কোনো অ্যামাইলেজ নেই। তাই স্টামাকে খাবারটার যেটুকু কার্বোহাইড্রেটের পোর্শন রয়েছে সেটা ডাইজেস্ট হয়নি বা হবে না। স্টামাক থেকে এরা আবার সোজা কোথায় চলে আসবে? স্টামাক থেকে চলে এলো সোজা আমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে। এই স্মল ইন্টেস্টাইনটা হচ্ছে সমস্ত ফুডের নিউট্রিশনকে কমপ্লিট করার বা সমস্ত ফুডের ডাইজেশনকে কমপ্লিট করার একটা জায়গা। সেটা হচ্ছে এই স্মল ইন্টেস্টাইন। এখানে সমস্ত এনজাইম রয়েছে যারা ফুড গুলোকে ডাইজেস্ট করতে পারবে। কিরকম রয়েছে যদি একটু ভেঙে ভেঙে বলি, প্রথমে ম্যালটোজে কনভার্ট হয়েছিল। মাউথ ক্যাভিটিতে স্টার্চটা ম্যালটোজে কনভার্ট হয়েছিল। সেই ম্যালটোজ থেকে কিন্তু এখনো গ্লুকোজ আসেনি, তাহলে ম্যালটোজ থেকে গ্লুকোজে কনভার্ট করতে হবে। ম্যালটোজ সাবস্ট্রেট, একে কে কনভার্ট করবে? কোন এনজাইম এতে লাগবে? সাবস্ট্রেট আর এনজাইম দুটোরই প্রথম জায়গাটা প্রিফিক্সটা কিন্তু সেম থাকে, অর্থাৎ ম্যালটেজ। ম্যালটেজ এনজাইমের নাম এজ, ম্যালটেজ। কিভাবে ভাঙবে আমরা পড়েছিলাম, গ্লুকোজ আর গ্লুকোজ দুটো সুগার ইউনিট থাকে। ম্যালটোজ মিনস দ্য ডাইস্যাকারাইড এবং তাকে ভেঙে দিচ্ছে দুটো গ্লুকোজ ইউনিটে। আমার স্মল ইন্টেস্টাইনে গ্লুকোজ পেয়ে গেলাম। ম্যালটোজ আমরা কি ধরনের খাবার থেকে পেলাম? তাহলে স্টার্চ জাতীয় খাবার থেকে। ঠিক আছে? তাহলে ভাঙলেই কিন্তু গ্লুকোজ ইনস্ট্যান্টলি চলে এলো। যদি আমরা মিল্ক বা মিল্ক প্রোডাক্টস নিচ্ছি, তার মানে আমরা কি পেয়েছি? ল্যাকটোজ নিয়েছি। ল্যাকটোজকে কোন এনজাইম ভাঙতে পারবে? তাহলে কি মনে হচ্ছে এনজাইমটার নাম কি হবে? ল্যাকটেজ। ল্যাকটেজ, ভেরি গুড। ল্যাকটেজ কি ভাঙবে? ল্যাকটোজ ভেঙে কি তৈরি হয়? ল্যাকটোজ ভেঙে কি তৈরি হয়? গ্লুকোজ আর গ্যালাক্টোজ। ভেরি গুড। গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি হলো। আবার আরেকটা আমরা যদি এই এর কথা বলি, ডাইস্যাকারয়েডের কথা বলি, তাহলে আমরা পাচ্ছি সুক্রোজ। একে কে ভাঙবে? সুক্রোজ প্লাস ফ্রুক্টোজ, সুক্রেজ। সুক্রেজ, ভেরি গুড। সুক্রেজ ভাঙবে, কি তৈরি হবে? কি গ্লুকোজ তৈরি প্লাস হবে? ফ্রুক্টোজ। সুক্রোজ, গ্লুকোজ গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস, ফ্রুক্টোজ। ভেরি গুড। ঠিক আছে? তো মোটামুটি ভাবে আমরা যে ধরনের কার্বোহাইড্রেট নিলাম সেই কার্বোহাইড্রেটটা কিন্তু ভেঙে যাচ্ছে। আর যদি আমাদের দেখা যায় যে যতটা স্টার্চ নিয়েছিলাম পুরো স্টার্চটাই তো আর এখানে ভেঙে যাচ্ছে না, মানে মাউথ ক্যাভিটিতে ভেঙে যাচ্ছে না পুরো স্টার্চটা, কিছুটা স্টার্চ কিন্তু থেকে যাচ্ছে। সেই কিছুটা স্টার্চও কিন্তু আমাদের এই স্মল ইন্টেস্টাইনে ভাঙবে। কিসে ভাঙবে? এই স্টার্চ থেকে ম্যালটোজেই ভাঙবে। প্রথমে স্টার্চ থেকে প্রথমে ম্যালটোজে ভাঙবে অ্যামাইলেজ এনজাইম, ইন্টেস্টাইনাল অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে, এবং তারপরে ফাইনালি ম্যালটোজ থেকে গ্লুকোজে কনভার্ট হবে। এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা খুব সিম্পল ভাবে হয়। মানে গ্লুকোজটা যেহেতু আমরা খুব ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছি, তাই জন্যই ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন ধরে যদি আমাদের সিম্পল কার্বোহাইড্রেট বেশি থাকছে বা এই স্টার্চ জাতীয় খাবার বেশি থাকছে এবং ফাইবার কন্টেন্ট ভীষণ কম থাকছে, তাহলে একটা সময় পরে গিয়ে ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়াবেটিসটা খুব কমন হয়ে যায়। তার কারণ হচ্ছে এইটা আমাদের কার্বোহাইড্রেটের ডাইজেশন প্রসেস। ওকে, এটা বোঝা গেল? এটার মধ্যে কোনো প্রশ্ন কারো? গ্লুকোজটা বেশির ব্যাপারটা একটু বলবেন? গ্লুকোজ বেশি কেন হচ্ছে আচ্ছা বলে দিচ্ছি, এই অ্যাবজর্পশন থেকে বলছি। গ্লুকোজ যখন আমরা পেয়ে গেলাম, ধরুন আমরা ডাইজেশন হয়ে যাওয়ার পরে গ্লুকোজ পেলাম, ঠিক আছে, এই গ্লুকোজটা এবার আমার ব্লাডে কিভাবে যাচ্ছে, অ্যাবজর্পশনটা কি করে হয়?
আমরা যদি এই ডাইজেস্টিভ ট্র্যাক্টটা দেখি, এইখানে কি রয়েছে, প্যানক্রিয়াস রয়েছে। প্যানক্রিয়াসের আমরা আগের দিনকে আমরা পড়েছিলাম প্যানক্রিয়াস থেকে দুটো হরমোন সিক্রিট হয়। কি কি দুটো হরমোন সিক্রিট হয়, কি কি নাম পড়েছিলাম? ইনসুলিন আর গ্লুকাগন। ভেরি গুড, ইনসুলিন আর গ্লুকাগন। তাই যেই গ্লুকোজ আমার বডিতে চলে এলো বা আমার ইন্টেস্টাইনে চলে এলো, গ্লুকোজ এবার মানে আমার প্যানক্রিয়াস এবারে ইনসুলিন হরমোন সিক্রিট করলো। আমরা এই ফ্লো চার্টটাকে একটু ভালো করে খেয়াল করব, যখন আপনারা পিডিএফ পাবেন তখনও ফ্লো চার্টটা ভালো করে দেখবেন, অ্যারোস গুলো দেখবেন। প্রথমে গ্লুকোজ এসেছিল স্মল ইন্টেস্টাইনে, ঠিক আছে? যখন স্মল ইন্টেস্টাইনে এলো তখন প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল ইনসুলিন হরমোন সিক্রিট করলো। ইনসুলিন হরমোন এবার কি করলো, ব্লাডে চলে গেল, ঠিক আছে? ব্লাডে গিয়ে সে গ্লুকোজকে ধরলো। গ্লুকোজ গুলো তো আমার ইন্টেস্টাইন যেটা থাকছে, অ্যাবজর্পশন কিভাবে হয়, ইন্টেস্টাইনের দেওয়ালে ভিলাই অর্থাৎ আঙুলের মতন ছোট ছোট অংশ থাকে, তাকে বলা হয় ভিলাই, VILLI, ভিলাই। সেই ভিলাই থেকে আমার অ্যাবজর্পশনটা হয় ব্লাডেতে। গ্লুকোজ যখন ব্লাডে গেছে, ইনসুলিন হরমোন তখন ব্লাডে গেল এবং গ্লুকোজকে সেখান থেকে ধরলো, একসঙ্গে দুজনে বেরোলো ব্লাড থেকে। বেরিয়ে সে কোথায় যাবে, বেরিয়ে সে চলে গেল সেলের কাছে, ঠিক আছে? সেলের কাছে গিয়ে এবারে নক করলো, সেল দরজা খুললো, দেখলো ইনসুলিন এসেছে। সেল ইনসুলিনকে চেনে, ইনসুলিন ছাড়া সেল আর কাউকে চেনে না, ইনসুলিনকে চেনে। ইনসুলিন এসেছে দেখলো, দরজা খুললো এবং ইনসুলিন গ্লুকোজকে ছেড়ে দিল, সেলের ভেতরে পাঠিয়ে দিল, ঠিক আছে? এই যে ইনসুলিনটা সেলের ভেতরে চলে এলো, সেলের ভেতরে গ্লুকোজটা সেলের ভেতরে চলে এলো। গ্লুকোজ যখন সেলের মধ্যে এলো, এবার সেলের মধ্যে প্রচুর কোষ অঙ্গাণু যদি বলি, সেই কোষ অঙ্গাণু রয়েছে। তার মধ্যে যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে এবারে গ্লুকোজ থেকে এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। মাইটোকন্ড্রিয়াকে এই জন্যই এনার্জি কারেন্সি বলা হয় বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়ে থাকে, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই এনার্জি ট্রান্সপোর্ট, এনার্জি কনভার্সনটা চলে। তো গ্লুকোজের এবার সেখানে এনার্জিতে, হ্যাঁ বলুন, কিছু বলছেন? মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। হ্যাঁ, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস যেটাকে আমরা বলি। তো এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে পুরো এনার্জিটা কনভার্ট হলো, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে সবসময় যে যত ব্লাডে গ্লুকোজ এসেছে সবটাই যে সেলে আসবে তা তো নয়। সেটা যদি সেলের অত ক্যাপাসিটি না থাকে, সেল যদি অতটা গ্লুকোজ না রাখতে পারে, তখন এই যে এক্সট্রা যে গ্লুকোজ ব্লাডেতে রয়েছে, এই এক্সট্রা গ্লুকোজ কিন্তু আবার ইনসুলিনের হাত ধরে চলে যাবে আমাদের লিভারের মধ্যে। লিভারে গিয়ে আমরা আগের দিন পড়েছিলাম অ্যানিমাল বডিতে গ্লুকোজ কি হিসাবে সঞ্চিত থাকে, গ্লাইকোজেন হিসেবে। তাহলে লিভার সেখানে গ্লুকোজকে পেল এবং তাকে গ্লাইকোজেনে কনভার্ট করে নিজের মধ্যে ধরে রাখলো, ঠিক আছে? আবার যখন দেখা যাবে আমাদের শরীরে গ্লুকোজ কমে যাচ্ছে, অর্থাৎ আমাদের ব্লাডে গ্লুকোজ কমে যাচ্ছে, প্যানক্রিয়াস আবার তখন ওই গ্লুকাগন হরমোন সিক্রিট করবে। এই গ্লুকাগন হরমোন সোজা চলে যাবে লিভারে, সেখান থেকে গ্লাইকোজেনকে ধরবে এবং ব্লাডেতে নিয়ে আসবে। ব্লাডে যখন নিয়ে আসবে তখন সে হয়ে যাবে আবারও গ্লুকোজ। এই পুরো প্রসেসটা হচ্ছে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন, যেখানে আমরা আগের দিন পড়েছিলাম প্যানক্রিয়াসের ইনসুলিন হরমোন এরা দুজনেই সাহায্য করছে, অর্থাৎ ব্লাডে গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করতে। এই যে বললাম যে এক্সট্রা যে গ্লুকোজ রয়েছে, যারা সেলে ঢুকতে পারছে না তারা লিভারে চলে যাচ্ছে। এখানেই সমস্যা হয় যদি আমাদের খাবারের মধ্যে অতিরিক্ত গ্লুকোজ থাকছে, অর্থাৎ অতিরিক্ত সিম্পল কার্বোহাইড্রেট থাকছে বা স্টার্চ থাকছে, তার মানে আমার ব্লাডে গ্লুকোজের অ্যাবজর্পশনটা অনেক বেশি হচ্ছে। অতটা গ্লুকোজ যদি আমার সেল বা লিভারে ধরে রাখার ক্যাপাসিটি না থাকে, সেই এক্সট্রা গ্লুকোজ গুলো আমার ব্লাডেই থেকে যাবে, যার কারণে ব্লাড সুগার লেভেল বাড়ছে, অর্থাৎ ডায়াবেটিস হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর চলে আসছে। এটা আমরা বলতে পারি এক্সেস কার্বোহাইড্রেটের একটা ডিসঅ্যাডভান্টেজ।
আমরা কার্বোহাইড্রেটের যেরকম অনেক অ্যাডভান্টেজ পড়েছি, ঠিক সেরকমই কার্বোহাইড্রেট যদি এক্সেস হয়ে যায় তাহলে এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। সেই ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ দুটোরই রয়েছে। যদি এক্সেস হয়ে যায় তারও ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, আবার যদি ডেফিশিয়েন্ট হয়ে যায়, যদি কার্বোহাইড্রেট কমে যায়, তারও একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তাহলে এক্সেসের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। ঠিক আছে, টাইপ 2 কেন বললাম সেগুলো আমরা পরে পড়বো, ডায়াবেটিসের চ্যাপ্টারে পড়বো। আপাতত মনে রাখতে হবে নামটা টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। আর কি হতে পারে? ওভারওয়েট, ওভারওয়েট বা ওবেসিটি। যত বেশি লিভার গ্লাইকোজেনকে ধরে রাখবে, এই যে এক্সেস গ্লুকোজ গুলো এরা ফ্যাটে কনভার্ট হয়, যার কারণে ওভারওয়েট বা ওবেসিটি হয়। অনেকের মুখে শুনবেন ভাতে ফ্যাট আছে, এই কথাটা শোনা যায়। কেউ কেউ বলেন ভাত খেলে মোটা হয়ে যাবে, কেউ কেউ বলে ভাতের মধ্যেও ফ্যাট আছে তাই মোটা হয়ে যায়। না, ভাতে ফ্যাটের পরিমাণ নয়, ভাতের মধ্যে কি রয়েছে? স্টার্চ বেশি রয়েছে, তাই অতিরিক্ত স্টার্চ খেলে এই সমস্যাগুলো দেখা যাবে, অর্থাৎ ফ্যাটে কনভার্ট হওয়ার ফলে আমাদের ওভারওয়েট বা ওবেসিটি দেখা যাবে। ঠিক আছে, এইটা বোঝা গেল? কোনো অসুবিধা নেই এটাতে? এবার যখন ডেফিসিয়েন্সি আসবো, ডেফিসিয়েন্ট হলে আমরা আগের দিনকে পড়েছিলাম ডেফিসিয়েন্ট হলে কি সমস্যা হতে পারে। ডেফিসিয়েন্ট হলে হবে কিটোসিস, কার্বোহাইড্রেট যদি কমে যায় তখন তৈরি হবে কিটোন বডি। ঠিক আছে, এই এক্সেস আর ডেফিসিয়েন্ট গুলো আমরা বুঝবো। এবার যদি আমাদেরকে দেখতে হয় যে তাহলে তো আমরা দেখলাম যে কার্বোহাইড্রেট বেশি হলেও সমস্যা, বুঝবো কি করে কোন খাবারে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ আমার ব্লাডে কত তাড়াতাড়ি আসছে, সেটা কি করে বুঝবো? তার জন্য যেরকম একদিকে আমরা ফাইবার রিচ যে ফুড গুলো রয়েছে সেটার উপরে জোর দিচ্ছি, আবার আরেকদিকে আমরা এই দুটো টার্মকেও মনে রাখবো, গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড। ঠিক আছে, গ্লাইসেমিক ইন্ডেক্স কথাটার মানে কি? এই যে বারবার করে বলছি কার্বোহাইড্রেট বা গ্লুকোজ ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে, গ্লাইসেমিক ইন্ডেক্স মানে সেটাকে বোঝায় কোনো খাবার থেকে যে পরিমাণ গ্লুকোজ পাচ্ছি, যতটুকুই পাই। একটা খাবার থেকে যদি আমরা শুধুমাত্র 10% গ্লুকোজ পাই, বা একটা খাবার থেকে যদি 80% গ্লুকোজ পাই, কতটা পাচ্ছি সেটা নয়, যতটুকুই পাই সেটা কত তাড়াতাড়ি আমার ব্লাডে অ্যাবজর্ব হলো, এই রেটটাকে, এই নাম্বারটাকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে, হাউ কুইকলি অর হাউ স্লোলি ইট অ্যাবজর্বস ইনটু আওয়ার ব্লাড স্ট্রিম, এইটাকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স। তার মানে আমরা কি ধরনের খাবার খাবো? যেই ফুড গুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তার মানে সেই ফুডগুলো থেকে যে যতটুকু পরিমাণ গ্লুকোজ পাচ্ছি তারা আমার ব্লাডেতে দেরি করে অ্যাবজর্ব হবে। খুব ইজিলি বলতে গেলে যার মধ্যে ফাইবার বেশি, তার মানে সেই খাবারের গ্লুকোজ আমার ব্লাডেতে দেরিতে অ্যাবজর্ব হবে। গ্লাইসেমিক ইন্ডেক্সের একটা নাম্বারের একটা রেঞ্জ থাকে, হ্যাঁ, কিরকম? একদম মানে 100 অব্দি একটা রেঞ্জ রয়েছে। কোন খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যদি 55 এর কম হয় তাহলে সেটা লো গ্লাইসেমিক ইন্ডেক্সে পড়ছে, অর্থাৎ ইউজুয়ালি সেটা হাই ফাইবার ফুড হয়। গ্লাইসেমিক ইন্ডেক্স যদি কোনো খাবারে 55 না, রাদার 59 থেকে বা 56 থেকে যদি 70 পর্যন্ত হয় তাহলে ওটা মিডিয়াম রেঞ্জে পড়ছে, মানে মডারেটলি খেতে পারি, খুব বেশি নয়, মাঝামাঝি আমরা খাবো। আর যেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 70 আপ, খুব তাড়াতাড়ি গ্লুকোজ অ্যাবজর্ব হচ্ছে। কোন খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 70 আপ? ম্যাক্সিমাম কেসেসে দেখা যায় যেগুলো পলিশড ফুড, যেগুলো রিফাইন্ড ফ্লাওয়ার, ময়দা বা আটা, এছাড়াও চাল, অর্থাৎ ভাত রুটি, এই ধরনের যে খাবারগুলো, ভাত রুটি মুড়ি চিনি গুড়, এই যে খাবারগুলো আমরা খাচ্ছি,
এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু হাইতে থাকে, তাই খুব তাড়াতাড়ি আমার ব্লাডে গ্লুকোজ আসতে পারে। হুম, এখন আরো একটা টার্ম আমরা অ্যাপ্লাই করি আমাদের খাবারের সময়, সেটা হচ্ছে গ্লাইসেমিক লোড। লোড মানে কি? ওজন বোঝাচ্ছে। হুম, অর্থাৎ অ্যামাউন্টটাকে বোঝাচ্ছে, মানে একটা খাবার থেকে আমি কতটা গ্লুকোজ পাচ্ছি বা কতটা কার্বোহাইড্রেট পাচ্ছি, সেটাকে বোঝায় গ্লাইসেমিক লোড। ঠিক আছে, এবার এই গ্লাইসেমিক লোডটাও একই রকম নাম্বার রয়েছে। কোনো খাবারের গ্লাইসেমিক লোড যদি 10 এর কম হয় তাহলে সেটা লো গ্লাইসেমিক লোড, যদি 11 থেকে 19 অব্দি হয় তাহলে মিডিয়াম, এবং যদি 20 অ্যান্ড অ্যাবাভ হয় তাহলে সেটা হাই গ্লাইসেমিক লোড, মানে তার থেকে আমরা অনেক বেশি কার্বোহাইড্রেট পাচ্ছি। হুম, এবার একটা কিছু কিছু রেয়ার কেসে দেখা যায় যে একটা খাবারের গ্লাইসেমিক লোড হয়তো কম, কিন্তু তার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, মানে কার্বোহাইড্রেট পাচ্ছি কম কিন্তু আমার বডিতে খুব তাড়াতাড়ি সেটা অ্যাবসর্ব করতে পারছি, এরকমও হয়। তাহলে সেটাকেও আমাকে মডারেটলি খেতে হবে। আবার এরকমও দেখা যায় একটা খাবারের গ্লাইসেমিক লোড অনেক বেশি, অনেকটা কার্বোহাইড্রেট পাচ্ছি, কিন্তু তার ইন্ডেক্স কম, মানে অত তাড়াতাড়ি বডিতে অ্যাবসর্ব হচ্ছে না, কারণ তার সাথে আমরা ফাইবারও নিচ্ছি। তাই সেইগুলোকে মেনটেন করেই আমরা খাবারটাকে নেব। তাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিয়ে যখনই আমরা কথা বলছি, এই দুটো টার্মকেও মাথায় রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল এগুলো? এটা আরেকবার বলবেন, কোন জায়গাটা বলুন? ওই যে বাড়া কমার ব্যাপারটা, গ্লাইসেমিক লোড যখন কম বেশি হচ্ছে। গ্লাইসেমিক ইন্ডেক্স একটা রয়েছে, আরেকটা রয়েছে গ্লাইসেমিক লোড। ঠিক আছে, ইন্ডেক্স মানে টাইম বোঝাচ্ছে, কত তাড়াতাড়ি কার্বোহাইড্রেট বা গ্লুকোজ অ্যাবসর্ব হলো। লোড মানে অ্যামাউন্ট বোঝাচ্ছে। ওকে, এবার যদি দেখা যায় গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা সেইটা বেশি, হুম, এবং তার সাথে যারা আনমিউট রয়েছেন একটু মিউট করে দিতে, আমি বলে দিচ্ছি, এবং গ্লাইসেমিক লোড সেটাও বেশি, এমন কোনো খাবার যদি হয় তাহলে সেটা একেবারেই আমরা খাবো না, কারণ তাতে আমার বডিতে প্রচুর গ্লুকোজ অ্যাবজর্ব হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে, এবং অত তাড়াতাড়ি এনার্জি কনভার্সন হবে না, কারণ আমরা এত কাজ করছি না, তাই সেটা আমরা নিচ্ছি না। দেখা যায় যদি গ্লাইসেমিক ইন্ডেক্স কম, ঠিক আছে, মানে অত তাড়াতাড়ি বডিতে অ্যাবজর্ব হচ্ছে না গ্লুকোজ, কিন্তু গ্লাইসেমিক লোড বেশি, বেশি বা মিডিয়াম রেঞ্জ যেটাই থাকুক না কেন, তাহলে সেটা আমরা নেব মাইল্ডলি, নেব খুব কম পরিমাণে নেব। একই রকম ভাবে যদি গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হয়, মানে খুব তাড়াতাড়ি গ্লুকোজ অ্যাবজর্ব হবে, কিন্তু গ্লাইসেমিক লোড যেটা সেটা পাচ্ছি কম, কার্বোহাইড্রেটটা অ্যাকচুয়ালি কম পেলাম, ঠিক আছে, অর্থাৎ পরিমাণটা কম। পরিমাণটা যদি কম হয় সেটা আমরা মডারেটলি নিতে পারি, মডারেটলি নিতে পারি, কারণ পরিমাণ তো কম। তাহলে গ্লুকোজ যদি খুব তাড়াতাড়ি এসেও যায় অসুবিধা নেই, আসলে আসছে তো কম পরিমাণে। হুম, যেটা রেকমেন্ডেড হয় গ্লাইসেমিক ইন্ডেক্স সেটাও কম, গ্লাইসেমিক লোড সেটাও কম, সেটা হচ্ছে রেকমেন্ডেড, যার কারণে গ্লুকোজ আসবে কিন্তু আমার বডিতে গ্লুকোজ লেভেল, ব্লাড গ্লুকোজ লেভেলটা ইনস্ট্যান্টলি পিক করবে না। তাই আমাদেরকে যদি খাবারের কম্বিনেশন দেখতে হয়, আমরা এই দুটো খাবারকে কম্বাইন করব। ঠিক আছে, এই দুটো খাবার, এই দুটো খাবার মানে এই খাবারগুলো আমরা আমাদের সারাদিনের ডায়েটের মধ্যে রাখবো। কিভাবে বুঝবো? প্রতিটা খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স, গ্লাইসেমিক লোড আমাদের মুখস্থ করতে হবে না, এখন গুগলের যুগ,
আমরা যখনই যেই খাবারটা খাচ্ছি, আজ থেকেই আমরা এটা করতে পারবো, আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাকে দিয়েই আমরা সার্চ করব। আমরা হয়তো এখন ভাত খাচ্ছি, ঠিক আছে, বা আমরা হয়তো বেগুন খাচ্ছি, ঠিক আছে, তাহলে সেটা দিয়েই সার্চ করব বেগুনের গ্লাইসেমিক ইন্ডেক্স কত, গ্লাইসেমিক লোড কত। একটা ফল খাচ্ছেন আপনি, আপনি হয়তো একটা পেয়ারা খাচ্ছেন, তাহলে পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড কত আপনি সার্চ করবেন, একদম আপনার কাছে এক্সাক্ট ভ্যালু চলে আসবে। সেটা থেকেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার জন্য সেই খাবারটা খাওয়া কতটা প্রয়োজনীয় বা কতটা পরিমাণে আপনি সেটা খাবেন। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে তো এগুলো সবার? ক্লিয়ার ম্যাম। থ্যাংক ইউ ক্লিয়ার। ভেরি গুড। তাহলে এই গেল আমাদের কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ভালো করে বোঝা হয়েছে সবার। এরপরে আমরা প্রোটিন নিয়ে আলোচনা করব। এই জিনিসগুলোকে যত ভালোভাবে আমরা বুঝতে পারবো, আমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে ঠিক করতে পারবো, নিজেরাই নিজেদের ডায়েটটাকে ব্যালেন্স করে নিতে পারবো। তখন আর প্রশ্ন কারণ মানে আমাকেও করতে হবে না, বা নিজেদেরও আসবে না যে এই খাবারটা তাহলে কিভাবে খাবো, বা এটা ঠিক করার জন্য কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আজকে আমাদের টপিক। আজকের মতন আমরা আমাদের ডিসকাশনটাকে এখানেই তাহলে কমপ্লিট করছি, ঠিক আছে? আর নেক্সট ক্লাস আমরা প্রোটিনের ওপর করব। ম্যাম ওই ক্লাসের শেষে আমাকে ফোন করতে বলছেন। শুনতে তারিখে পাচ্ছি না, class একজন বলেন যে কোন। ম্যাম আমাকে ক্লাসের শেষে ফোন করতে বললেন। আবারও দুজন বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। ম্যাম আপনি ক্লাসের শেষে আমাকে, হ্যাঁ বিএমআই টা বলবো বলেছিলাম, হ্যাঁ 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 বিএমআই টার জন্য। ওকে ওকে, হ্যাঁ, বিএমআই এর ক্যালকুলেশনটা আমি বলে দিচ্ছি একবার। বিএমআই হচ্ছে আমাদের যে বডি ওয়েটটা রয়েছে, এক্সিস্টিং যে বডি ওয়েট রয়েছে আপনার, ধরে নিন আপনার বডি ওয়েট রয়েছে 60 কেজি। কত হওয়া উচিত সেটা ভাবছি না, কত আছে সেটা ভাবছি। ধরে নিন 60 আমার এখন কেজি। 52। যাই হোক না কেন, আমি একটা রেফারেন্স দিয়ে বলছি। সেটাকে আমি ভাগ করব আপনার হাইট দিয়ে। হাইট হবে মিটারে। ধরে নিন আপনার হাইট 170 সেন্টিমিটার রয়েছে। কত? 162। 162। আর 52 ওয়েট। আপনার রয়েছে এখন 52 এবং আপনার হাইট রয়েছে 162 সেন্টিমিটার, মানে মিটারে এটাকে কনভার্ট করব, অর্থাৎ 1.62। ঠিক আছে? সেন্টিমিটার থেকে মিটারে কনভার্সন মানে দশমিকটা দুটো ঘর এগিয়ে যাবে। 1.62 মিটার স্কোয়ার। তার মানে আমরা কি করছি, 60 ডিভাইডেড বাই 1.62 ইন্টু 1.62। ম্যাম এই 52 হয়ে জিনিসটা, গেছে, 52 ও 52 সরি করতে হবে। সরি, হ্যাঁ সরি, ভেরি সরি, 52। তাহলে এবার এইখানে যে ভাগফলটা আপনি পেলেন, এই ভাগফলটাকে আপনি মেলাবেন। আমরা বিএমআই এর একটা রেঞ্জ করেছিলাম, এই রেঞ্জের মধ্যে কোথায় আসছে। যদিও আপনি আন্ডারওয়েট স্টেজে থাকবেন না, ঠিক আছে, মানে 18 এর নিচে আপনার বিএমআই যাবে না, ম্যাক্সিমাম হয়তো 20, 19-20 এর মধ্যে থাকতে পারে। এর থেকে নিচে আপনার বিএমআই আসবে না। তার মানে ম্যাডাম এই আপনি কিন্তু আন্ডারওয়েট ভাগটাই স্টেজে, পারবো না, এই ভাগটা ভাগটা করতে পারবেন পারবো না, না। না ক্যালকুলেটরে করবেন। মানে আমি কি করে বোঝাবো ভাগটা কি করে করবেন? আগে এই আপনি একটু দুটোকে করে না দিন। হলে যদি হাতে করেন তাহলে এটা গুণ করবেন 1.62 ইন্টু 1.62। যদি তাও না পারেন তাহলে প্লেন মানে 162 ইন্টু 162 এটাকে গুণ করবেন। ঠিক আছে? তিনটে নাম্বারে যখন আসছে, যে ভাগফলটা আসছে, যেটা আসছে ধরুন মানে এইরকম যদি একটা নাম্বার আসে, এবার সেখান থেকে আমরা দেখব দশমিকটা টোটাল কটা ঘর আগে রয়েছে। এখানে দুটো, এখানে দুটো, মানে 4টে। তাহলে এর আমরা পিছন থেকে 4টে ঘর আগে দশমিকটাকে বসাবো, অর্থাৎ 1 2 3 4, 6 এর আগে আমরা দশমিক বসাবো। এই একটা ভাগ হলো, ওকে ওকে। এইটা আপনি নিচে পেলেন। হ্যাঁ, আর এইখানে হচ্ছে 52। এবার এত বড় নাম্বার অবশ্যই আসবে না, একটা ছোট নাম্বার আসবে, ধরুন 2 ডিজিটের একটা নাম্বার আসবে। ধরুন আপনার কাছে এই নাম্বারটা এসেছে, এই 45। 19.84 আসছে। 19.8 নরমাল বললাম, মানে 19-20 মধ্যেই আসবে। হ্যাঁ নরমাল তাহলে এটা। 45 ডিভাইডেড বাই 52, এইভাবে আপনাকে ভাগটা করতে হবে এবারে। ঠিক আচ্ছা আছে?
নর্মালি আমরা আরেকটা কথা যেরকম ছোটবেলায় গুণ ভাগ করতাম, ঠিক ওই প্রসেস আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি Normal একটা জিনিস জানতে চাই, ওই কিটোন বডিটা তাহলে কি এর জন্যই আমার শরীরের ক্ষেত্রে? না, ওয়েট কম হওয়া মানেই আমার বডিতে কার্বোহাইড্রেট কম আছে সেটা নয়, ঠিক আছে। যদিও আপনার আন্ডার ওয়েটে নেই, নর্মাল বডি ওয়েটের মধ্যেই রয়েছে, 19.8 মানে নর্মাল রেঞ্জেই রয়েছে, সেটাকে আরেকটু বাড়াতে হবে, মাসেল মাস বাড়াতে হবে, যেটা আমরা প্রোটিনে আলোচনা করবো কেন মাসেল মাস দরকার। তো প্রোটিন রিচ ফুড যখন আপনি নেবেন, ন্যাচুরালি এই যে প্রবলেমটা আপনার সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, ঠিক ম্যাম আছে, তাহলে আমরা এখানে কমপ্লিট করছি। ম্যাম একটু কথা হ্যাঁ, ছিল। কিছু বলছেন? বলুন ওই বলুন। যে 2 তারিখে যে ম্যাম আমি ক্লাসটা তো মিস হয়েছে, ওইটার পিডিএফ হুম, আর ভিডিও কি আসবে? পিডিএফ হয় না, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের কোনো পিডিএফ হয় না, ওটা নর্মাল ক্লাস হয়, সেটার ভিডিও আসবে, ভিডিও বোধহয় এসে গেছে, একবার চেক করে নেবেন। হ্যাঁ, ভিডিও হয়তো আসে নাই আপলোড ম্যাডাম, হয়ে আমি গেছে। চেক করেছি। আসেনি? ঠিক আছে, তাহলে পরে পরে চলে আসবে। আজকে কত তারিখ? আজকে 6 তারিখ তো, আচ্ছা না, তাহলে এত তাড়াতাড়ি আসবে না, এর পরের উইকে চেক করবেন, ঠিক আছে। ভিডিও ম্যাডাম মঙ্গলবারে ছাড়া তো স্যারে কোনো ক্লাস নেবেন না, এটা তো শিওর। আমার মিস হয়ে এই গেছে এটা, আমি মঙ্গলবার মিস থাকবে না, মানে এই মঙ্গলবার দিনকে, মানে পরের যে মঙ্গলবারটা, 9 তারিখে পিএইচডি ক্লাস থাকবে না। ব্যাপার হচ্ছে কি, আমরা তো ধরেন অন্যান্য, যেমন আমার তো অফিস আছে, সরকারি অফিস, অনেক সময় দেখা গেছে মঙ্গলবারটাকে আমি শিডিউলে রাখি নাই, যার ধরুন আচ্ছা, না, বুধবারে ক্লাস সেটা হলে হয়েছে অসুবিধা। হঠাৎ, মানে এটা সেটা একটা হলে ঝামেলা অসুবিধা, দেয়। কারণ ওটা একটু আমার মনে খুব রাখতে খারাপ হবে। লেগেছে, ক্লাস মিস করি না আমি সাধারণত, হুম, খুবই খারাপ বুঝতে লেগেছে পেরেছি। আমার। কিন্তু এই যে বললাম, মানে যেহেতু সব মঙ্গলবার তো থাকে না, কিন্তু যে মঙ্গলবার গুলো থাকে ওটা চেঞ্জ করা যাবে না অ্যাকচুয়ালি, কারণ অন্যান্য নোটিফিকেশনটাও দিনগুলোতে পেতাম। স্যারের কনসালটেশন থাকে, একমাত্র মঙ্গলবারটাতে থাকে না, তাই মঙ্গলবারটা রাখা, তো মঙ্গলবারটা অন্যদিন করা যাবে না, ঠিক আছে। ঠিক আছে। তো সেটাই আর কি ব্যাপার। ম্যাম ম্যাম ঠিক যেদিন আছে। পিএইচডি মঙ্গলবার ক্লাস দিন থাকে টাইমটা চেঞ্জ করা সেদিন যাবে না? হ্যাঁ, ম্যাম মঙ্গলবার দিন টাইমটা চেঞ্জ করে সন্ধ্যে 7টা করা যায় না? না, সেটাও করা যাবে না, অফিসিয়াল টাইমের মধ্যে ক্লাস হয়, আমাদের তো অফিস ঘাটে অফিসিয়াল যেতে যে টাইম। বুঝতে পেরেছি, বাট সবসময় অফিসিয়াল টাইমে ক্লাস হয়, অফিসিয়াল টাইমের পরে তো ক্লাস অ্যাক্সেস করতে পারবেন না কেউ, মানে আমরা করতে পারবো না, সেই জন্য অফিসিয়াল টাইম ছাড়া অন্য সময় ক্লাস হয় না। ম্যাম আমরা ক্লাসটা যদি ওর ভিডিও রেকর্ড রাখতে চাই, কিন্তু সাউন্ডটা কেন আসে না? মানে ক্লাসটা আমরা দেখা যায় অনেক সময় দেখতে পারি না, পরবর্তীতে দেখার জন্য হ্যাঁ, ভিডিওটা সাউন্ড যদি তো রেকর্ড আসবে, করতে সাউন্ডটা আসে না। সাউন্ডও আসবে, সবই আসবে, কেন আসবে না? সবই আসবে ওগুলো। প্রত্যেকটা ভিডিও রেকর্ডে সাউন্ডও আসছে, আমরা বুঝতেও পাচ্ছি। কারো কারো লিংকের অসুবিধা হতে পারে, বা আপনার এর সেটাই অসুবিধা প্রবলেম, হতে পারে, নেটের নেটওয়ার্কের অসুবিধা প্রবলেম হতে পারে। হতে পারে। নেটের যদি প্রবলেমের এরকম জন্য হয়, যারা শুনতে পাননি একটু রিজয়েন তারা করে একটু, নেবেন। হ্যাঁ না, আমরা ঠিকই। নিজের থেকে যখন ভিডিওটা রেকর্ড করতে যাই আর কি, ভিডিও কলটা ক্লাস ফুল ক্লাসটা আপনি রেকর্ড কেন যখন আবার আমরা নিজের রেকর্ড থেকে করবেন? করি। আপনি আবার না কেন না রেকর্ড করবেন? আমাদের ভিডিও কলটা রেকর্ড করার দরকার নেই। না না, ওটা ভিডিও আসতে ভিডিও ক্লাসটা আসতে তো রেকর্ডিং, সময় লাগে, এই জন্য। রেকর্ড না না, করতে ওটা গেলে তো তাহলে আপনি ভিডিও ব্লুটুথে আমরা রয়েছেন পেয়ে কিনা যাবো, সেটা আমরা তো পেয়ে যাচ্ছি। পরে নেক্সট আমরা রেকর্ড করার তো ভিডিওটা দরকার নেই। পেয়ে যাচ্ছি, আমাদের রেকর্ড করার কোনো প্রয়োজন নেই, আমাদের কাছে ভিডিও রেকর্ডটা চলে আসছে অটোমেটিক। ভিডিও রেকর্ড তো পাচ্ছি, কিন্তু দেখা যায় সময় লাগছে, আসতে সময় লাগছে, তো তো হ্যাঁ, সেটা একটু আমাদের লাগে, সেই ক্লাসগুলো কারণেই তো লাইভ ক্লাসে সময় ভালো করে লাগবে। বোঝা, সবটা তো ইনস্ট্যান্টলি তো হয় না, আপনি সেই কারণে আপনি ভালো করে বুঝতে হবে আপনি ক্লাসটাকে। আসতে সময় লাগাটাই স্বাভাবিক, কারণ আপনি সরাসরি ক্লাসটা শুনবেন না ভিডিওটা শুনবেন, না না, কোনটা করবেন? আগে সরাসরি তো ক্লাস তো সরাসরি, দেখা তারপরে যায় আমার ভিডিও। এই টাইমে আচ্ছা, ক্লাস আমরা থাকে। ক্লাসটাকে এখন এন্ড করছি এখানেই, ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে সবার সাথে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে, ম্যাম। হ্যাভ আ গুড ডে।